সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে একটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের যে আলোচনার টপিক সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আজকে আলোচনার মধ্যে যা থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এরপর এটার সাথে রিলেটেড এক্সপার্ট সিস্টেম, তারপর হচ্ছে রোবট এবং রোবোটিক্স। তো প্রথমেই আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানতে গেলে আমাদের বুদ্ধিমত্তা সম্পর্কে একটু আলোচনা করতে হয়। তো বুদ্ধিমত্তা জিনিসটি কি? বুদ্ধিমত্তা জিনিসটি অনেকভাবে পরিমাপ করে। তো অধিকাংশ মানুষের মধ্যে বুদ্ধিমত্তার প্রভাবক হিসেবে যেই বিষয়গুলো চলে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে কোনো একটা সমস্যার সঠিক সমাধান করার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রায়োরিটি দেওয়া হয় বুদ্ধিমত্তার প্রভাবক হিসেবে। তো মানুষের বুদ্ধিমত্তার একটা অন্যতম প্রমাণ হচ্ছে ভাষার ব্যবহার। তো আমাদের ছোটবেলায় যে বর্ণমালা শেখানো হয়, তো সেখান থেকে আমরা শব্দ বা বাক্য গঠন প্রসিডিউর শিখিয়ে দেওয়া হয়। তো আস্তে আস্তে দেখা যায় বাচ্চারা নিজেদের মতো করে শব্দ তৈরি করার একটা অ্যাবিলিটি অর্জন করে। তো যে যত দ্রুত এই বিষয়গুলো শিখে নেয় তাদেরকে তত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হিসেবে চিহ্নিত করা যায়। সো কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটি কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ব্যাপারটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়াটা হচ্ছে মেশিনের বুদ্ধিমত্তা। তো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় বা বুদ্ধিমত্তার একটা ব্যাপার তার মধ্যে দেখা যায়। তো কৃত্রিম উপায়ে কোনো একটা যন্ত্রের মধ্যে সে ধরনের ব্যাপার যদি ঘটানো যায় তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাটাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ শাখা। তো কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টিউরিং। তো অ্যালান টিউরিং 1950 সালে তার একটা যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন, যেটার নাম ছিল টিউরিং টেস্ট। তো টিউরিং টেস্টের মাধ্যমে কি করা যায়? টিউরিং টেস্টের মাধ্যমে কোনো একটা যন্ত্র চিন্তা করতে পারে কিনা, তার এই ক্ষমতা আছে কিনা সেটা জানা যায়। তো কোনো একটা যন্ত্র যদি টিউরিং টেস্টটা উতরে যায় তাহলে বলা যায় ওই যন্ত্রটির বুদ্ধিমত্তা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা একটু জানি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের নর্মালি 3 ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বা এএনআই, এরপর হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই, এরপর হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এএসআই। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা একটু জানি। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স কি? এই ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক ধরনের ইন্টেলিজেন্স, কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা সিস্টেমে এই ইন্টেলিজেন্সটা ব্যবহৃত হয়। তো কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা সিস্টেম বলতে ওই সিস্টেমে যেই কাজটা ডিজাইন করা হয়েছে এর বাইরে সে কোনো কাজ করতে পারবে না। তো যেমন ধরা যাক, কোনো একটা মেশিন ডিজাইন করা হয়েছে শুধু দাবা খেলার জন্য। তো তার একটা ব্যাপার হচ্ছে দাবা খেলা লুডো খেলার তুলনামূলক কঠিন হলেও ওই মেশিনটা কি করবে? শুধু দাবাই খেলতে পারবে। কিন্তু তুলনামূলকভাবে লুডো খেলা সহজ হলেও তাকে যদি লুডো খেলতে দেওয়া হয় তাহলেও সে পারবে না, কারণ হচ্ছে তার ইন্টেলিজেন্সটা এরকমভাবে ডিজাইন করা হয়েছে। তো এই ইন্টেলিজেন্সকে আমরা বলছি আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। সো এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। তো এই ধাপে কি হয়? এই ধাপে মেশিন মানুষের মতো চিন্তা করার বা সমস্যার সমাধান করার বা পরিকল্পনা করার বা নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার যে ক্ষমতা সেটা অর্জন করতে পারে। তো এরপর আমাদের তৃতীয় ধাপ কৃত্রিম বুদ্ধিমত্তার, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটা বলা হয় তাকে কম্পিউটার মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে চিন্তা করতে পারে, সমস্যার সমাধান করতে পারে, পরিকল্পনা করতে পারে, তথ্য বিশ্লেষণ করে জটিল একটা সমস্যার সমাধান করতে পারে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বেশ কিছু ক্ষেত্র আছে, যার মধ্যে আছে আমাদের এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, এইগুলো। তো এক্সপার্ট সিস্টেম এবং রোবোটিক্সে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা
ব্যবহার করা হয়, যার মধ্যে আছে লিস্প বা লিস্প প্রসেসিং, সি লিস্প বা কমন লিস্প প্রসেসিং, এরপর হচ্ছে প্রলগ, যাকে বলা হয় প্রোগ্রামিং ইন লজিক, এরপর সি, সি প্লাস প্লাস, জাভা। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আমাদের মেশিনের সাথে মেশিনকে প্রোগ্রাম করে দেওয়া হয় সে কিভাবে কাজ করবে। বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। রোবট এবং রোবোটিক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার কিন্তু ব্যাপক একটা প্রয়োগ আছে। এরপর হচ্ছে ভয়েস প্রসেসিং, এরপর হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ভিডিও গেমসের ইন্ডাস্ট্রিতে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার আছে। রিয়েল টাইমে যে প্রসেসিংগুলো হয়ে থাকে সেখানে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আছে। আমরা যে এক্সপার্ট সিস্টেম সম্পর্কে, এক্সপার্ট সিস্টেম জিনিসটি কি, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে আমাদের ক্ষেত্রগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করছি তার মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা সিস্টেম যা মানুষের চিন্তা ভাবনা করার দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে একত্রে ধারণ করে, বিশাল তথ্য ধারণ করে এবং দ্রুততার সাথে বিশাল তথ্য থেকে যে কোনো তথ্য খুঁজে বের করতে সাহায্য করে আমাদের এক্সপার্ট সিস্টেম। নর্মালি মানব মস্তিষ্কের মতো কি করে পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা বিশ্লেষণ করে আমাদের একটা সাফল্য দেওয়ার জন্য ভালো একটা ডিসিশন চাইলে সে দিতে পারে। তো এক্সপার্ট সিস্টেমে আমাদের আমরা বলেছি বিশাল একটা তথ্য ভাণ্ডার থাকে, তো যেখান থেকে আমরা চাইলে খুঁজে সহজে বের করে নিয়ে আসা যায় তথ্যগুলো। তো এই তথ্য ভাণ্ডারকে আমরা বলে থাকি নলেজ বেস। তো এখানে নর্মালি যে কোনো একটা বিষয়ের উপর কোয়েরি করে আমাদের রেজাল্টটা নিয়ে আসা যায়। তো এক্সপার্ট সিস্টেমের ব্যবহার সম্পর্কে আমরা একটু বলি। এক্সপার্ট সিস্টেম কোথায় ইউজ করা হয়? আমাদের রোগ নির্ণয় বা নিরাময়ে আমাদের এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের কোনো একটা ডিজাইনের ত্রুটি সংশোধনে আমাদের এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। তারপর হচ্ছে জেট বিমান চালনা এবং শিডিউল তৈরিতে আমাদের এক্সপার্ট সিস্টেম ব্যবহৃত হয়। তারপর ভূগর্ভস্থ তেল অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা হয়। তো বর্তমানে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপার্ট সিস্টেম সম্পর্কে আমরা দেখব, যার মধ্যে রয়েছে ডিপ ব্লু, যেটি খুবই জনপ্রিয়। এটা দাবাখালের বিচারক হিসেবে নর্মালি কাজ করে থাকে এক্সপার্ট সিস্টেম। এরপর আছে আমাদের ইন্টার্নিস্ট কি করে? মেডিকেল সিস্টেমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতো আমাদের চিকিৎসা পরামর্শ প্রদান করে এবং নির্ভুলভাবে জটিল রোগের সার্জারি সে করতে পারে। তো এরপর হচ্ছে মাইসিন অ্যান্ড ক্যারোলাস, এটা কি করে? এটা হচ্ছে অভিজ্ঞ চিকিৎসকের মতো চিকিৎসা পরামর্শ প্রদান করতে পারে। এরপর আমাদের আছে সীমা, এটা কি করে? গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। তারপর হচ্ছে ডেন্ড্রাল হচ্ছে আমাদের প্রোগ্রামিং বিষয়ক এক্সপার্ট। তো সে কি করে? এটা হচ্ছে নলেজ বেস এক্সপার্ট সিস্টেম, যার দ্বারা প্রোগ্রামিং শেখার কাজটা সহজ হয়ে যায়। প্রসপেক্টর, এটি কি করে? এটি হচ্ছে খনিজ পদার্থ আকারে অনুসন্ধানে ব্যবহৃত হয় এক্সপার্ট সিস্টেমটি। সম্পর্কে রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্রয়োগ ক্ষেত্রের কথা আমরা বলেছিলাম। তো রোবোটিক্স হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা প্রযুক্তির শাখা যেখানে রোবটের ডিজাইন, গঠন, পরিচালন, প্রয়োগ ক্ষেত্র এই সম্পর্কিত আলোচনা করা হয়। সেই ব্রাঞ্চকে আমরা রোবোটিক্স বলে থাকি। তো রোবট জিনিসটি কি? রোবট জিনিসটি হচ্ছে আমাদের কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, স্বয়ংক্রিয়ভাবে বা যে কোনো ব্যক্তির নির্দেশে চাইলে সে কাজ করতে পারে। তো এটা আমাদের কম্পিউটার প্রোগ্রাম দ্বারা এই রোবট নিয়ন্ত্রিত হয়। তো সেটা স্বয়ংক্রিয়ভাবে হতে পারে বা কোনো একটা ব্যক্তি বা যন্ত্রের নির্দেশে কাজ করতে পারে। তো রোবট কি করে? রোবট হচ্ছে মানুষ কিংবা বুদ্ধিমান প্রাণীর মতো চাইলে সে কাজ করতে পারে। এটি মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত কিংবা দূর নিয়ন্ত্রিত হতে পারে। তো রোবটের উপাদান সম্পর্কে আমরা একটু জেনে নিই। রোবটে কি কি উপাদান থাকতে পারে? রোবটে সাধারণ রোবটে নর্মালি নিচের উপাদানগুলো থাকে, যার মধ্যে আছে আমাদের প্রসেসর কি? প্রসেসর হচ্ছে রোবটের মূল অংশ, যেখানে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে, যা রোবটের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। তো এটা হচ্ছে লাইক এ ব্রেইন অফ হিউম্যান, মানুষের ব্রেইনের মতোই এটা রোবটের সমগ্র কর্মকাণ্ড সে নিয়ন্ত্রণ করে থাকে। পাওয়ার সিস্টেম হচ্ছে আমাদের
লাইড অ্যাসিডেড ব্যাটারি দিয়ে নর্মালি রোবটের পাওয়ারটা তৈরি করা হয়, যেটা যেটা নর্মালি থাকে রিচার্জেবল, বারবার রিচার্জ করে যায়। এরপর আমাদের পরের পার্টটা হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি, দেখা যাচ্ছে রোবটের সিস্টেমে যদি মুভেবল কোনো পার্টস থাকে তাহলে তো ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করার জন্য যেই পার্টটা তৈরি হয় সেটাকে আমরা বলছি অ্যাকচুয়েটর। তো এখানে নর্মালি আমাদের বৈদ্যুতিক মোটর ইউজ করা হয় এই নাড়াচড়া করার জন্য। এরপর আমাদের পার্ট থাকে সেন্সর। তো সেন্সর কি করে, সেন্সর হচ্ছে রোবটের সেন্স করার যে যন্ত্র। তো মানে পারিপার্শ্বিক অবস্থা থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের এই সেন্সরগুলো ইউজ করা হয়। তো এখান থেকে রোবট ইনপুট নেয়। জনপ্রিয় একটি রোবট, এটার নাম হচ্ছে রোবট সোফিয়া। তো এটা হচ্ছে একটা সামাজিক রোবট, যেটার একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট বলে থাকি আমরা। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু সর্বপ্রথম নাগরিকত্ব, কোনো একটা দেশের নাগরিকত্ব পাওয়া রোবট। আমাদের সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছিল সে। তো এই রোবটটা দেখতে কিন্তু মানুষের মতোই হুবহু, এবং মানুষের ব্যবহারের সাথে সে খাপ খাইয়ে নিতে পারে, শিখতে পারে, এবং মানুষের সাথে কথা বলতে পারে, ভাব বিনিময় করতে পারে। তো তোমরা চাইলে ইউটিউবে বেশ কিছু ইন্টারভিউ দেখতে পারো এই সোফিয়ার। এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে সে শব্দ বাক্য বিশ্লেষণ করে এবং নিজের তথ্য ভাণ্ডার থেকে সে শব্দ নিয়ে বাক্য বানিয়ে বলতে পারে। রোবটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু দেখি। রোবটের বৈশিষ্ট্য কি, রোবট হচ্ছে আমাদের সফটওয়্যার কন্ট্রোল। তাকে যে কাজটা দেওয়া হয় সে খুব দ্রুত এবং নিখুঁতভাবে সে কাজটা সম্পন্ন করতে পারে। এরপর হচ্ছে পূর্বনীতি থেকে যে নির্দেশটা দেওয়া হয় সে অনুযায়ী কাজটা সম্পন্ন করে। আরেকটা ব্যাপার হচ্ছে রোবট কিন্তু বিরতিহীনভাবে কাজ করতে পারে, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়, কারণ রোবট হচ্ছে একটা মেশিন। তো তার পক্ষে যতক্ষণ চার্জ থাকবে সে ততক্ষণ কাজ করে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে রোবটের মানুষের কিন্তু বিরতিহীনভাবে কাজ করতে পারে না। তো তার কিন্তু রেস্টের দরকার হয়, ঘুমের দরকার হয়। রোবটের কিন্তু রেস্ট বা ঘুম কোনোটারই দরকার হয় না, সে বিরতিহীনভাবে কাজ করতে পারে। প্রকারভেদে এইটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে বা স্থানান্তরিত হতে পারে। তো এটা অবশ্যই রোবটের টাইপের উপর ডিপেন্ড করে, সে কী টাইপের রোবট এটার উপর। আরেকটা ব্যাপার হচ্ছে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যে রোবট নিয়ন্ত্রণ করা যায়। এটাও অবশ্য রোবটের টাইপের উপর ডিপেন্ড করবে, সে কী টাইপের রোবট। রোবটের ব্যবহার সম্পর্কে আমরা একটু জেনে নেই। রোবটের ব্যবহার হচ্ছে যানবাহন, গাড়ি তৈরি কারখানায় রোবটের ব্যবহার আছে। তারপর হচ্ছে মানুষের জন্য যেসব কাজগুলো বিপজ্জনক, যেমন ধরা যাক বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, তারপর হচ্ছে খনিজ বন্দরের কাজ, এগুলোর ক্ষেত্রে আমাদের রোবট খুবই সুইটেবল। এরপর হচ্ছে কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে আমাদের বিপজ্জনক এবং পরিশ্রম সাধ্য যে কাজগুলো, যার মধ্যে আছে ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল উঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের রোবট ব্যবহার করা ভেরি সুইটেবল। এরপর হচ্ছে সামরিক ক্ষেত্রে বোমা অনুসন্ধান বা আমাদের যে ল্যান্ডমাইনগুলো এগুলো ডিটেক্ট করার জন্য আমাদের রোবট খুবই উপযোগী, কারণ মানুষের ক্ষেত্রে এইসব কাজগুলো খুবই বিপজ্জনক, যে কোনো জায়গায় ল্যান্ডমাইনগুলো বিস্ফোরিত হয়ে উঠতে পারে। তারপর হচ্ছে এটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে সূক্ষ্ম সার্জারিগুলো, এগুলোর ক্ষেত্রে আমাদের যদি রোবট সার্জনদের ইউজ করা হয়, অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদের রোবট ব্যবহার আছে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট দিন নিশ্চয়ই আমরা অন্য কিছু নিয়ে হাজির হব। তো ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা, সবাইকে ধন্যবাদ।